এই হচ্ছে করবো না। এখন আসো, তো ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে তোমার সিকিউ টাইপের পড়ালেখা, বুঝতে পারছো? মানে সিকিউ এর 3 নম্বরে অথবা 4 নম্বরে আসবে। আচ্ছা আচ্ছা, তুমি নতুন আসছো, আচ্ছা তোর নাম কি আপু? ইসরাত। আচ্ছা, আমরা হচ্ছে কিছু আগে ফেলছি, তো এখন ক্লাসের রেকর্ডগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে, তুমি চাইলে দেখতে পারবা আগের ক্লাসে, বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই জয়েন হবা, তারপরে তো বলতেছি জয়েন হয়ে তো পাবা না, আমি বলতেছি যে তুমি তোমার ল্যাপটপ ফ্রি করার কোনো কারণ নেই, ঠিক আছে? যে আগের ক্লাস তো আমি পাই না, এগুলো বুঝবো কি না বুঝবো এরকম না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমাদের এই কোর্স ঝিল্লিটা ধরো ব্যাখ্যাটা কিভাবে লিখবো, এখন তোমরা ওই পরের পৃষ্ঠা বের করো, আমি বলতেছি তোমরা লেখো, ঠিক আছে? এরপর আমি সবার প্রথমে লেখো যে আমাদের কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল বলতে বোঝায়, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল বলতে বোঝায়, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল বলতে বোঝায় ফসফোলিপিড বাইলেয়ারের একটি গঠন, ফসফোলিপিড বাইলেয়ারের একটি গঠন, ফসফোলিপিড বাইলেয়ারের একটি গঠন, ফসফোলিপিড বাইলেয়ারের একটি গঠন। বাইলেয়ার, বাই মানে হচ্ছে দুই, বাইলেয়ারের একটি গঠন, ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখো, নিচে এক আঙ্গুলের মতো গ্যাপ দাও, এরপরে লেখো যে কোষ ঝিল্লির গঠনগত, কোষ ঝিল্লির গঠনগত, আমার মুখে একটু ঘা হয়েছে বুঝছো, সেজন্য কথাবার্তা একটু অস্পষ্ট লাগতেছে আর কি। কোষ ঝিল্লির গঠনগত বিষয়সমূহ উপরের চিত্র দ্বারা দেখতে পাই, উপরের চিত্র দ্বারা দেখতে পাই। প্রথমত, নিচের লাইনে লেখো, প্রথমত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে সম্পূর্ণ কোষঝিল্লি গঠিত হয়, সম্পূর্ণ কোষঝিল্লি গঠিত হয়। গঠিত হয়। এরপরে লেখো যে প্রত্যেকটি ফসফোলিপিডের দুটি অংশ থাকে, প্রত্যেকটি ফসফোলিপিডের দুটি অংশ থাকে। এটা লেখার পরে এই চিত্রটা দিবা, ঠিক আছে? এরকম দিয়ে দিবা মাথার অংশ, মাথার অংশ, আর হচ্ছে কি লেজের অংশ, লেজের অংশ। এবং এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে মাথার অংশকে আমরা বলি কি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, পানিকে আকর্ষণ করে, পানি আকর্ষী, ঠিক আছে? আর লেজের অংশটাকে আমরা কি বলবো? হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক, ঠিক আছে? বা পানি বিকর্ষী, পানি বিকর্ষী, ঠিক আছে? আচ্ছা, এটা লিখছো, এটা লিখে ফেলো এখানে। এরপরে লেখো কোষ ঝিল্লিতে, কোষ ঝিল্লিতে
তিন ধরনের প্রোটিন বিদ্যমান থাকে। তিন ধরনের প্রোটিন বিদ্যমান থাকে। প্রোটিন বিদ্যমান থাকে। প্রথমটা হচ্ছে আমাদের, প্রথমটাকে আমরা বলতেছি কি ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, আমাকে বলো তো ইন্টিগ্রাল প্রোটিনের কি কাজ ছিল? তো হচ্ছে কি কোষের বাইরে এবং কোষের ভিতরের মধ্যে কি করতো? সম্পর্ক স্থাপন করতো। কিসের মাধ্যমে? এই আমার কোষীয় যে বস্তুগুলো আছে সেগুলো আদান প্রদান করতে সাহায্য করতো। কিভাবে? বৈষম্য ভেদ্য পর্দার মতো, মানে সবকিছুকে বাইরে যাইতে দিবে না, আবার সবকিছুকে কি করতে না ভিতরে আসতে দিবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে যদি চিত্রের মধ্যে দেখি কোন জিনিসটাকে আমরা ইন্টিগ্রাল প্রোটিন বলছি, দেখো এটা হচ্ছে সম্পূর্ণ একটা দেওয়াল। সম্পূর্ণ একটা দেওয়াল। এই দেওয়ালের ওই যে চিত্র থেকে আমরা বললাম যে এই অংশটা, মাথার অংশটা হচ্ছে আমাদের কি পানি আকর্ষী, মানে পানি এর কাছে যাইতে পারবে, কিন্তু লেজের অংশটা সেটা কি পানির কাছে যাইতে পারবে না। তো এটা হচ্ছে ইনডাইরেক্টলি এই অংশটা, এটা হচ্ছে কি একটা দেওয়ালের মতো কাজ করতেছে। এখন এরকম যদি দেওয়াল হয়, পানি তো নরমালি এটা ভেদ করে এখানে বাইরে হতে পারবে না, অবশ্যই আমার একটা রাস্তা লাগবে পানি যাওয়ার জন্য বা খনিজ লবণ যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে কি আমাদের এই জিনিসটা আসতেছে, যেটাকে আমরা নাম দিয়েছি কি ইন্টিগ্রাল প্রোটিন। এই প্রোটিন দিয়ে বৈষম্য ভেদ্য পর্দার মতো বিভিন্ন জিনিস এদিক দিয়ে কোষের বাইরে যাইতে পারে, আবার উল্টা দিকে কোষ থেকে ভিতরে ঢুকতে পারে। এখন তুমি দেখো, এটা হচ্ছে কোষঝিল্লি, এটা কোষের ভিতরের অংশ, এটা হচ্ছে কি কোষঝিল্লির বাইরের অংশ। এখানের মধ্যে একটা স্পেস আছে, সেটার পরে হচ্ছে কি আমাদের কোষপ্রাচীর। এই যে তোমরা আগে চিত্র আঁকছো না, এরকম একটা চিত্র আঁকছো না, ধরো এই যে এরকম, ঠিক আছে, এরকম একটা চিত্র আঁকছো না, মাঝখানে হচ্ছে একটা কোষ ছিল। তো এই যে তুমি বেরিয়ারটা দিতেছো, এটাই হচ্ছে আমার কোষঝিল্লি। এর ভিতরে কোষীয় সব উপাদান আছে, এবং দেখো কোষঝিল্লি এবং এটা হচ্ছে কি আমার কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের মাঝখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা কি এখানের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটার মধ্যে দেখতে পাচ্ছি এই এরিয়াটা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো পরবর্তী কি, এই ইন্টিগ্রাল প্রোটিন কি করবে? সম্পর্ক স্থাপন করবে। সম্পর্ক স্থাপন করবে। আচ্ছা, এরপরে আসবো পরবর্তীটা কি ছিল দেখি, বলো ইয়া বলো, বলো আর কি কি প্রোটিন ছিল, কি কি টাইপ? ইন্টিগ্রাল ছিল, এরপরে কি ছিল তোমার লিপিড সম্পৃক্ত। লিপিড সম্পৃক্ত, এগুলা আমি যেভাবে লিখতেছি ওইভাবে লেখো, মানে এটা হচ্ছে ব্যাখ্যার মধ্যে আসবে এভাবে, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তোমরা বইটা দাগায় ফেলিও পিডিএফ দেখে, তাহলে তুমি অনেক আজে বাজে জিনিস পড়া থেকে বেঁচে যাবা। ঠিক আছে? তোমার শুরুতে তোমাদের মেন্টালিটি কিরকম হবে যে ভাই প্রথম দিক থেকে সব কিছুই আমার পড়া লাগবে, প্রত্যেকটা পৃষ্ঠা আমি পড়বো, এরকম প্রথম দিক থেকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? দিন শেষে দেখবা কিছুই পারতেছো না। শুরুতে তোমাদের সবারই এরকম মেন্টালিটি হবে যে আমি সব কিছু পড়বো। সব কিছু পড়লে সব কিছু তুমি মনে রাখতে পারবে না, আর সব কিছু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? যেটা যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের যে অ্যাভেলেবেল বইগুলো আছে, অনেকগুলো বই আছে। ঢাকাতে একটা রাইটারের বই পড়তেছে, চট্টগ্রামে আমরা একটা রাইটারের বই পড়াইতেছি, বা আমরা এক সময় যখন আমরা পড়ছি। ঠিক আছে না? যেরকম ধরো আমরা পড়তেছি কি আজমল স্যারের বই পড়তেছি প্রাণীবিজ্ঞানের জন্য, আর বোটানির জন্য পড়তেছি আবুল হাসান স্যার বই। ঠিক আছে? ঢাকাতে পড়ে কি, ঢাকাতে পড়ে আজিবুর স্যারের একটা বই আছে অক্ষয়পত্রের, প্রাণীবিজ্ঞানের জন্য পড়ে মাজেদা বেগম ম্যাডামের বই। ঠিক আছে? তো এখানের মধ্যে অসংখ্য রাইটারের বই আছে, আরেকটা আছে কাজল ব্রাদার্সের বই। তো তুমি কোন বই পড়তেছো এটা ডাজেন্ট ম্যাটার, তোমার কন্টেন্ট ভালো করে পড়তে হবে, বুঝতে পারছো? দেখবে যে তোমার অনেক ফ্রেন্ড, এগুলা তোমরা হচ্ছে রিয়েলিটি চেক খাওয়া আগে বলতেছি যে বলে আগে তো আমরা জানতাম না ইন্টারে সবার একই বই। এখানে ইন্টারে সবার একই বই না, এক একজন এক রাইটারের বই পড়বে, তো তোমার কন্টেন্ট ফোকাস করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো যাতে তোমার ঘাবড়াইলে যাতে না যাও সেজন্য বলতেছি আর কি। আচ্ছা, লিপিড সম্পৃক্ত প্রোটিনটা আমরা এখানে একটু ছোটা থেকে একটু দেখি। লিপিড সম্পৃক্ত প্রোটিন দেখো, এটা হচ্ছে একটা ফসফোলিপিড না, এই গোলাপি অংশ পুরোটাই হচ্ছে কি বিভিন্ন টাইপের প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এটাকে আমরা বলছি কি পেরিফেরাল প্রোটিন, আর এটা হচ্ছে কি আমার এই যে লিপিড সম্পৃক্ত। কি জন্য লিপিড সম্পৃক্ত? লিপিডের সাথে সংযুক্ত হয়ে আছে, এই জন্য লিপিডের সাথে যুক্ত হয়ে আছে, এই জন্য আমরা বলছি কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এরপরে আসো,
এটা 3D চিত্র দেখে আরো ভালো করে বুঝতে পারবা যে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে, দেখাবো কিভাবে। এরপর হচ্ছে কি আমাদের লাস্ট হচ্ছে কি পেরিফেরাল। পেরিফেরাল ফুটপ্রিন্ট কি বলছিলাম, যেটা বাইরের দিকে থাকবে। পেরি শব্দের অর্থ যদি কোনো জায়গায় আসে, তোমরা তো এই সার্ভিস ফিনিশের ক্লাসগুলো পাইছো মোটামুটি না? তুমি মনে পাও নাই? তুমি সবগুলো মনে পাও নাই? সবগুলো পাও না। এই সাফিক্স প্রিফিক্স দিয়ে তুমি বায়োলজিতে যে কোনো ওয়ার্ডকে ভেঙে দিতে পারবা, বুঝতে পারছো? ভেঙে দিয়ে বুঝতে পারবা কি যে এটার মিনিং আসলে কি আসতেছে। প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আনলেস এটা একটা কোনো বিষয়ের নাম, তোমরা যেটা বৈজ্ঞানিক নাম, এখানে ভাঙার কোনো কিছু নাই, বুঝতে পারছো? কিন্তু বাকি সব শব্দগুলো তুমি এই সাফিক্স প্রিফিক্স দিয়ে ভেঙে দিবা, দেখবা যে অ্যাকচুয়াল মিনিং আসতেছে। তুমি কতটুকু পারো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি এমসিকিউ এর মধ্যে কত তাড়াতাড়ি এলিমিনেট করতে পারতেছো অপশনগুলোকে, বুঝতে পারছো? তুমি যদি মনে হয় 4টার মধ্যে 3টে অপশন বা 2টা অপশনকে এলিমিনেট করে ফেলতাম, কেন কিভাবে করে ফেললা যে এই শব্দ মানে এটা 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 তো আনুষঙ্গিক প্রশ্নের সাথে এটার সাথে তো আনুষঙ্গিক হচ্ছে না, এটা বাদ, এটা বাদ। এখন এলিমিনেট করার ক্ষমতা যত ভালো আস্তে আস্তে তৈরি হবে তত তোমার জন্য ভালো। কি জন্য? এইচএসসির পর থেকে তোমার 80% ভার্সিটি পরীক্ষা সব এমসিকিউ বেসড, বুঝতে পারছো? এমসিকিউ বেসড। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে তোমার নেগেটিভ মার্কিং পরীক্ষা দিতে হবে। নেগেটিভ মার্কিং মানে তুমি যদি 4টা ভুল করো 1 মার্ক কাটা যাবে। তার মানে কি, একটা ভুল করার কারণে তোমার কত করে কাটতেছে? মনে করো একটা এমসিকিউ তুমি ভুল করছো, ঠিক আছে? একটা এমসিকিউ ভুল তোমার, এটার জন্য তোমার নরমালি কাটার কথা কত? এক কাটার কথা না, কাটবে কি 1.25 করে কাটবে, ঠিক আছে? তো তোমার দাগানোর সময় অনেক হিসাব কিতাব করে দাগাইতে হবে। এইভাবে দেখ আন্দাজে, তখন এখন মনে করো যে আমি একটা আন্দাজে দাগাইলাম, ভুল হইলো সর্বোচ্চ, এটার আমার কোনো ফিডব্যাক পাইতেছি না। আমি ধরো একটা ভুল দাগাইছি এমসিকিউ, বাদ, ওইটা বাদ। কিন্তু যেটা ভুল দাগাইছি সেটার কারণ যদি আমার আগে ঠিক হওয়ার ওইখান থেকে যদি কিছু পার্সেন্টেজ কেটে যায়, তাহলে এটার জন্য আমার জন্য ক্ষতিকর না? আচ্ছা, তো এই জিনিসগুলোর জন্য তোমার সব থেকে বেশি, দেখো রাতারাতি কেউ হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশনে পারবে না, সম্ভব না, বুঝতে পারছো? এগুলো হচ্ছে যে ধরো যারা তোমরা এই যে যারা বড় বড় জায়গায় টপ করতেছে, ঠিক আছে? ধরো আমি 2টা জায়গায় পরীক্ষা দিতে পারছিলাম, তারপরে আমি অনেক প্রচণ্ড অসুস্থ হয়ে যাই, এরপরে আমি আর দিতে পারিনি। একটা হচ্ছে মেডিকেল, আর একটা হচ্ছে তোমার মানে ইয়াতে ওই রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে? তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমি হচ্ছে যে ইয়াতে তোমার ঠিক ছিলাম, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ঠিক ছিলাম, কিন্তু আমি ভর্তি হইতে পারিনি প্রচণ্ড অসুস্থতার কারণে। তখন মানে বাসার পরিবেশ অনেক খারাপ ছিল, ঠিক আছে? তো ওই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন দেখা যায় কি যে তোমার পুরো বাংলাদেশ থেকে পোলাপান যায় এখানে পরীক্ষা দিতে। এক এক রকম, এক এক জায়গার পোলাপান এক এক রকম স্টাইলে পড়ালেখা করছে, তুমি ওদের সাথে কথাবার্তা বললে বুঝতে পারবা, ঠিক আছে? এখন এই তোমার বিভিন্ন সাবজেক্ট নির্ধারণ করা হবে শুধুমাত্র তোমার নাম্বারের উপরে। তুমি যত বেশি মার্ক পাবা তার উপর ভিত্তি করে তুমি বিজ্ঞানের যে কোনো একটা, যেহেতু বিজ্ঞান পড়তেছো, তোমরা বিজ্ঞানের সাবজেক্টে যাবো। অনেকজন আবার শিফট করে ফেলে এইচএসসির পরে, ধরো যে নর্মাল লতে যায়, ঠিক আছে, কমার্সে যায়, বিভিন্ন বিবিএতে চলে যায়, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই চলে যায় আর কি পরীক্ষা দেয়। তো সব থেকে বড় সমস্যা হইতেছে কি এখানে, তুমি এগুলা পরীক্ষার মধ্যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলার থেকে বেশি ভালো করে দাগাইতে পারবা কোনটা? বায়োলজিতে। কেন জানো? ওইখানের মধ্যে তোমার বায়োলজির জন্য কোনো এফোর্ট দেওয়া লাগবে না, তোমার একটা মুখস্থ জিনিস। ধরো যে তুমি কেমিস্ট্রি সলভ করার জন্য তোমার কিছু বিক্রিয়া প্র্যাকটিস করা লাগতেছে, ফিজিক্সের তো ডাইরেক্ট কোনো এমসিকিউ আসবে না, একটা দুইটা অনুধাবন, একটা দুইটা হচ্ছে কি এক কথায় উত্তর জ্ঞানমূলক আসবে, বাকি সবগুলো হচ্ছে যে ম্যাথ করতে হবে। তুমি চিন্তা করো ওইখানের মধ্যে আমার টাইম হচ্ছে ফিক্সড, সর্বোচ্চ হলে তুমি 50 মিনিট সময় পাবা 1 ঘন্টার মধ্যে। 5 মিনিটে কি কি করতে হবে? এখন তো পরীক্ষা দাও না, তো তোমার আধা ঘন্টা আগে খাতা দেয় তোমাদের, আরামে আরামে খাতা স্কেল করো, বারবার দেখে দেখে রোল বসাও, সেম কাজ সব কিছুই করতে হবে, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যেই, বুঝতে পারছো? প্রেশার বুঝতে পারতেছো যে ওই 1 ঘন্টা পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, এর মধ্যে তোমার রোল ফিল আপ করতে হবে, তোমার সিরিয়াল নাম্বার ফিল আপ করতে হবে, যেরকম করে ওএমআরএ বসাও আর কি। এরপরে 2টা জায়গায় সিগনেচার করতে হবে, নিজের কোশ্চেনও সলভ করতে হবে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে তোমাকে লিড এনে দিবে কি এই বায়োলজি। কেন? ধরো যে তুমি 25টার মধ্যে ধরো যে 20টা পারছো, কেউ একজন ওখানে আবার সিস্টেম আছে, ধরো যে তোমার ম্যাথ কোশ্চেনও থাকবে, অনেকজন চাইলে কি ম্যাথ আর বায়োলজি একসাথে দাঁড়াইতে পারে, অনেকজন ম্যাথকে বাদ দিয়ে শুধুমাত্র বায়োলজির মধ্যে ফিল আপ করতে হবে আর কি। অনেকজন হচ্ছে কি তুমি এখন দেখুন তো বায়োলজি তাহলে সবাই বলো পড়ে না, কেন পড়ে না জানো? এত ধৈর্য নাই, বা এত চ্যানেলাইজ করে পড়ার সুযোগ পায় না হুট করে রাতারাতি। 3 মাসের মধ্যে এত চ্যানেলাইজ করে কেমনে পড়বে? তো তখন যারা এই কাজটা করে তারা দেখো, মনে করো যে একজন হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ মিলে ধরো যে 40টা কারেক্ট করছে অনেক কষ্টে, ঠিক আছে, 1 ঘন্টা টাইমের মধ্যে। আর আরেকজন দেখা যাচ্ছে কি যে এগুলা থেকে ধরো 10টা করে করছে, ঠিক আছে, 10টা করে করছে, বায়োলজিতে 20টা পারছে, কত হইলো মার্ক? কে টিকবে বলো তো? কে টিকবে?
এখন শুধুমাত্র তুমি বলতে হবে যে ভাই আপনি মনে হয় ফ্লেক্স নিতেছেন এটার জন্য, না ফ্লেক্স নেওয়ার কোনো বিষয় না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাইড বাদে বাকি সব তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বায়োলজি আছে। এটা তোমাকে আমার একটা হচ্ছে ইয়া দেওয়া, আমি প্রথম শুরু তোমরা আসো ওদেরও আমি ডাইরেক্ট বলছি যে তোমার যদি মনে হয় যে ভাই আমি ইন্টারে কোনো প্রাইভেটই পড়বো না, ঠিক আছে, বায়োলজি হোক কেমিস্ট্রি হোক, আমি নিজে নিজে বাসায় পড়বো, যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে ইউটিউবের, যথেষ্ট পরিমাণ, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে না আমি বাংলাদেশি টিচার দিয়ে পড়বো না, পাকিস্তানি আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান আছে, অনেক ভালো করে পড়াইতেছে, এটা তোমার ইচ্ছা শক্তি লাগবে, কিন্তু তুমি পড়বা না কি জন্য? তোমার ধৈর্য নেই, তোমার ঠেলে কিন্তু একটা কোচিংয়ে ভর্তি হইতেই হবে বা প্রাইভেটে যাইতে হবে, ঠিক আছে। তো ওপেনলি প্রথম দিন যেদিন আসছিলা তোমরা, ওই দিনে আমি এই কথাটা বলছিলাম যে তোমার পড়ার জন্য শুধু ইচ্ছা লাগবে, ঠিক আছে, কোনো টিচার দ্বারা। এখন তুমি আসতেছো কি জন্য? ধরো একটু ইন্টারাকশন হলো, নতুন নতুন জিনিস জানলাম, এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে শেয়ার করলাম পরীক্ষার মধ্যে, জিনিসগুলো তুমি এক্সপিরিয়েন্স কোনো টাকা দিয়ে কিনতে পারবে না। এক্সপিরিয়েন্স তোমার নিজের একটা গো থ্রু যাইতে হবে, একটা সিচুয়েশনের ভিতর দিয়ে, এরপরে তুমি পারবা, ঠিক আছে। আচ্ছা, আর আমরা হচ্ছে কি ধরো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর পরীক্ষা নিব, এই যখন এই কোশ্চেনগুলো সলভ করবো দেখবা কি তোমরা নিজের অজান্তে ভার্সিটি মেডিকেলের কোশ্চেন সলভ করে ফেলতেছো, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বলছি কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। এখন দেখো পেরিফেরাল প্রোটিনটা কোন জায়গায় আছে, এখানে একটু খেয়াল করো, এটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিনটা এটার মতো বা এই দুটার মতো এত শক্তভাবে যুক্ত হয়ে আছে, খেয়াল করো তো একটু ভালো করে দেখো, এটা দেখো কত শক্তভাবে যুক্ত হয়ে আছে, এটা হচ্ছে একদম ভিতরে যুক্ত হয়ে আছে। এটা কি এত শক্তভাবে যুক্ত হয়ে আছে? না, এটা হচ্ছে যে টেম্পোরারি এখানে যুক্ত থাকে, এটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা এনজাইমের মতো কাজ করে। এনজাইম মানে বুঝো, এনজাইম কি করে বলো? এনজাইম হচ্ছে বায়োলজিক্যাল টার্মে একটা হিউম্যান বডিতে হোক উদ্ভিদ বডিতে হোক কি করে কাজ করে, বুঝতে পারছো? কাজ করে মানে যে কোনো একটা কাজ তাকে নির্দিষ্টকরণ করে দেওয়া হয় যে এই এনজাইম এখানে যাওয়ার ফলে এই কাজটা সম্পাদন হবে। একটা এনজাইম কখনো অন্য একটা এনজাইমের কাজ করে দিতে পারবে না। কেন পারবে না? আমরা এনজাইমের গঠন করছিলাম, কি বলছি যে এনজাইম হচ্ছে দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন যে হচ্ছে কাজ করে, আর হচ্ছে কি আরএনএ। আরএনএ কি করে? ওই এনজাইমটা কোন কাজ করবে সে কাজের কমান্ড দেয়, বুঝতে পারছো? আচ্ছা আসো, এখন আসো এগুলা জিনিস আমরা আরো সামনে বুঝবো। আমাদের এই অধ্যায়ের যে সেকেন্ড পার্ট আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াসের পার্ট, ওইখান থেকে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো জিনিসগুলো। এখন আসো পরিফেরাল প্রোটিন দেখে ফেললাম, এরপরে তোমরা দেখো যে আমাদের লেখছো এই জিনিসগুলো ওইখানে লেখো, মানে ওই যেটাতে ব্যাখ্যা লিখতেছো ওইখানে লেখো। তুমি যেভাবে লিখতেছো না এইভাবে পরীক্ষার মধ্যে লিখবে। এখন তুমি যে প্যারা করে ব্যাখ্যা লিখতে, এইগুলা বাদ, এগুলো হচ্ছে 9 10 এ বাদ দাও। এখন প্যারা কোনো ব্যাখ্যা না, তুমি যেভাবে প্রেজেন্ট করো, যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো তত ভালো করে নাম্বার পাবা, ঠিক আছে। প্রোটিনের গঠন দিয়ে দিলা, এরপরে লেখো যে এখানের মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে। বলো, লেখো যে উক্ত গঠনের মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে। উক্ত গঠনের মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে, ঠিক আছে। এই যে এখানে পড়াইছিলাম, গ্লাইকোক্যালিক্স বলতে বোঝাচ্ছে কি, ক্যালিক্স শব্দের অর্থটা হচ্ছে কি ক্রিস্টাল, বুঝতে পারছো? অনেক সময় কি হয় মানুষের শরীরের মধ্যে, বিশেষ করে ফুসফুসের মধ্যে এই তোমার ক্যালিক্স তোমার কি হয় উৎপন্ন হয়। ক্যালিক্স মানে হচ্ছে ছোট ছোট ক্রিস্টাল। হ্যাঁ দেখো, ক্যালিক্স শব্দটা আসে ক্রিস্টাল থেকে। ক্রিস্টাল মানে কি একটা গঠন বা স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচারটা কিরকম হবে? নরম হবে? ক্রিস্টাল কি নরম না, শক্ত। তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়? তোমার সবথেকে বেশি পাওয়া যায় মানব শরীরে, এই ক্রিস্টালগুলো পাওয়া যায় হচ্ছে কিডনির ভিতরে, ঠিক আছে। বিভিন্ন ধরনের লবণ একসাথে তৈরি হয় কি পাথর, যেটাকে আমরা বলি স্টোন। এটা আসলে অ্যাকচুয়াল স্টোন না, লবণের কতগুলো স্ট্রাকচার। এই জিনিসটা আরেকটা কোথায় পাওয়া যায়? কারো যদি নিউমোনিয়া হয়ে যায় তোমার ফুসফুসের মধ্যে, তখন এখানের মধ্যে ছোট ছোট ক্রিস্টাল পাওয়া যায়, বুঝতে পারছো? এই ক্রিস্টালগুলো ফর্ম হয় কিসের কারণে? ডাস্ট, ধূলিকণা, ঠিক আছে। তোমার আমার শরীরের ডিফেন্স মেকানিজম, এটা আমরা হচ্ছে যে অধ্যায় করব, শ্বসন ও শ্বাসক্রিয়াতে করব, যে ডিফেন্স মেকানিজম 99% ডাস্ট রোগ জীবাণুকে কি করে প্রতিরোধ করে দেয়, ঠিক আছে। তোমার গহ্বর, ঠিক আছে, সবকিছু মিলে কিন্তু কিছু জিনিসপত্র প্রবেশ করে, এই প্রবেশ করার সুযোগ আছে দেখে কি আমাদের রোগবালাই হচ্ছে না, ফুসফুসের রোগবালাই হচ্ছে না, ফুসফুসে ক্যান্সার হচ্ছে, এটা সেটা হচ্ছে, কিন্তু 99% রোধ করার পরেও এটা হইতেছে। কেন হইতেছে? তার মানে কি কিছু জিনিস ভিতরে প্রবেশ করতেছে, ঠিক আছে। আর এগুলা এত বেশি অতি সূক্ষ্ম যে এগুলা তুমি কতই আর আটকাবা। আচ্ছা, এখন দেখো গ্লাইকোক্যালিক্সের মধ্যে কি জিনিস আসছে? গ্লাইকো শব্দ আসছে গ্লুকোজ থেকে, ক্যালিক্স শব্দটা হচ্ছে কি ক্রিস্টাল, মানে এই গ্লাইকোক্যালিক্স বলতে বোঝাচ্ছে গ্লুকোজের ক্রিস্টাল, ঠিক আছে। এখন এই গ্লাইকোক্যালিক্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, একটা হচ্ছে কি গ্লাইকোলিপিড। মানে গ্লুকোজের সাথে যদি প্রোটিন যুক্ত হয় এই জিনিসটাকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন। আর যদি গ্লুকোজের সাথে লিপিড যুক্ত হয় তাহলে কি হবে? গ্লাইকোলিপিড। এখন দেখো এই চিত্রের মধ্যে থেকে তুমি দেখো, তাহলে বুঝতে পারবে আর বলতে
দেখো এখানের মধ্যে এই যে স্ট্রাকচারগুলো দেখতেছো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কি আমার গ্লাইকোক্যালিক্স গুলো। এখন দা বলো এই যে ক্যালিক্স এটা কার সাথে যুক্ত হয়ে আছে? প্রোটিনের সাথে যুক্ত হয়ে আছে না, দেখো এই যে গোলাপি অংশ, তাহলে এর নাম কি হবে? গ্লাইকোপ্রোটিন। এই পাশেরটা দেখো এটা কার সাথে যুক্ত হয়ে আছে? লিপিডের সাথে। ওই যে ফসফোলিপিড সাথে যুক্ত হয়ে আছে, এজন্য এটার নাম কি হবে? গ্লাইকোলিপিড। বুঝতে পারছো? তো এই জিনিসটা লেখো এখানের মধ্যে, ব্যাখ্যার মধ্যে লেখো যে আমাদের গ্লাইকোক্যালিক্স স্ট্রাকচার থাকে বা গঠন থাকে, দেখছো? হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্সের মধ্যে এরকম করে যেভাবে লিখছে গ্লাইকোক্যালিক্স দিয়ে দুটো তীর চিহ্ন দিয়ে লেখো গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্স লিখি হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে একটা লিখো গ্লাইকোপ্রোটিন আর একটা লিখো গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, ঠিক আছে? এখন এরপরে লেখো যে পুরো স্ট্রাকচারের ভিতরে সম্পূর্ণ স্ট্রাকচারের মধ্যে বা গঠনের মধ্যে কোলেস্টেরল দেখা যায়। এখন কোলেস্টেরল এই চিত্রের মধ্যে কোনগুলা দেখো? এই যে হলুদগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কোলেস্টেরল দেখা যায়। এরপরে লেখো যে ইন্টিগ্রাল প্রোটিনটি পাম্প হিসেবে কাজ করে। ইন্টিগ্রাল প্রোটিনটি আরেকটা শব্দ অ্যাড করো, ইন্টিগ্রাল প্রোটিনটি বৈষম্য ভেদ্য পাম্প হিসেবে কাজ করে। ইন্টিগ্রাল প্রোটিনটি বৈষম্য ভেদ্য পাম্প হিসেবে কাজ করে। বৈষম্য ভেদ্য পাম্প হিসেবে কাজ করে এবং কোষীয় তরল এবং আয়ন পরিবহন করে। কোষীয় তরল এবং আয়ন পরিবহন করে। কোষীয় তরল এবং আয়ন পরিবহন করে। যে কোষঝিল্লি জীবিত অবয়ব এরকম বানালে অবয়ব। কোষঝিল্লি জীবিত অবয়বের মতো আচরণ করে, এবং নড়াচড়া করে অক্ষের মধ্যে ঘোরাঘুরি করে, যাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। নিজ অক্ষের মধ্যে ঘোরাঘুরি করে যাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। তোমরা কি কেউ টেলিগ্রাম চালাও? টেলিগ্রামের সুবিধা হইতেছে কি, টেলিগ্রামে তোমার জিনিসপত্র দেওয়া থাকলে বারবার তোমার হচ্ছে কি করতে হয় না, মানে ফরওয়ার্ড করতে হয় না। কেউ একদম পরে ঢুকলেও আগে রিসোর্সগুলো দেখতে পারে, ঠিক আছে? সমস্যা নেই। এখন দেখো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে আসলে কি বুঝাচ্ছে, এগুলো আমি একটু দেখি। তার আগে আমি বলি যে নড়াচড়া করে বলতে কি বোঝাচ্ছে। ধরো যে সম্পূর্ণ কোষ ঝিল্লিটা আমি আগাইলাম, এভাবে আগে 3D চিত্রটা দেখো।
এখানে ভিডিও শুনুন। সেটা তো ভুলে গেলাম। এর মধ্যে দেখো, ঠিক আছে, আমরা যে চিত্রটা আঁকছি এটা কিরকম, এটা হচ্ছে কি আমার ওই 2D চিত্র, ঠিক আছে। 3D চিত্রের মধ্যে দেখো জিনিসগুলো কিরকম একদম গর্তের মতো লাগতেছে না? এই যে তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে কি ইন্টিগ্রাল প্রোটিন, বুঝতে পারতেছো যে দুইটা জিনিসকে কানেক্ট করছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় এখানে ভেদ করে রাখছে, ভেদ করে না, আমার এই গ্লাইকোলিপিড সরি কি বলে ফসফোলিপিডের মাঝখানে ঢুকে আছে ওরা। এটা দেখো, এটা কি, এই যে এই জিনিসটা দেখো, কি বলবা, এটা লিপিড না, তোমার হচ্ছে প্রোটিন সম্পৃক্ত লিপিড, ইয়া তোমার কি বলে, কি বলে তোমার গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ গ্লাইকোপ্রোটিন আর কি। এখানে এটা হচ্ছে তোমার কার সাথে যুক্ত হয়ে আছে, তোমার লিপিড সম্পৃক্ত প্রোটিন না, এটা লিপিডের সাথে যুক্ত হয়ে আছে। এর উপরে যে ক্যালিক্স গুলো আছে দেখছো, প্রোটিন সম্পর্কিত প্রোটিন যুক্ত আমার গ্লাইকোক্যালিক্স, যেটাকে আমরা কি বলতেছি, গ্লাইকোপ্রোটিন বলতেছি। এরকমই হয় জিনিসের গঠনটা। আর মানে 2D চিত্রের মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বোঝা যায় না, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে দেখলাম আমরা। এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা একটু দেখাই তোমাদের। তোমাদের এমন, তোমাদের কারো কি এমন কখনো হয় খাওয়ার সময় জিহ্বার চাপ লাগে, হয়েছে কারো, কেটে যায় যে? আমার ওইটা হয়েছে, সেজন্য আমি কথা ভালো করে বলতে পারতেছি না, বুঝছো, কথা পেঁচা যাচ্ছে মুখের মধ্যে, ঘা হয়ে গেছে এখান থেকে। দাঁড়াও, ইউটিউব থেকে দেখো, আমার এখানে ভিডিওটা ছিল, বুঝছো, আমি রেডি করে রাখছিলাম। এটা কিছু না। আর পরীক্ষা চলতেছে, আর কাজই করতে পারতেছি না, জিনিসপত্রগুলো এই যে দেখি আমাদের। দেখো তো নড়াচড়া করতেছে না জিনিসগুলো, ভালো করে দেখো তো। এখন কোন একটা জিনিস তুমি চিন্তা করো, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লিকে আমি আলাদা করতেছি কিসের উপর ভিত্তি করে? কোষ প্রাচীর কিন্তু কোনো নড়াচড়া করে না, ঠিক আছে। কোষ প্রাচীর যেরকম শুরুতে ছিল ওই রকমই সবসময় থাকে। এবং কি, যখন তুমি মৃত একটা কাঠ থেকে জিনিস নিবা, তখন দেখবা কোষ প্রাচীর ওর জায়গার মধ্যে আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোষটা জীবিত থাকে, এর ভিতরে থাকা কোষ ঝিল্লিটা ক্রমাগত দেখো কি নড়াচড়া করতেছে। ভালো করে দেখো, এই যে নড়াচড়া করতেছে এটাকে আমরা বলছি ফ্লি ফ্লপ মুভমেন্ট, কম্পন হচ্ছে একটা, দেখছো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস এভাবে ঢেউয়ের মতো করে কাঁপতেছে, ঠিক আছে। ঢেউয়ের মতো করে একটা জিনিস কাঁপবে কোন সারফেসের মধ্যে? কঠিন পদার্থের উপরে নাকি তরলের উপরে? তরলের উপরে না? এই যে তরলের উপর ভেসে একটা মুভমেন্ট করতেছে, ঠিক আছে। কিরকম এই জিনিসটা কাকে ডিপিক্ট করতেছে বা মিমিক করতেছে? এই যে আমার সমুদ্রের মধ্যে যে শৈলগুলো থাকে, বরফ শৈলগুলো ঢেউয়ের মধ্যে নড়াচড়া করে না, ধরো যে সমুদ্রে একটা বড় ঢেউ আছে, সমুদ্রের ভিতরে থাকার আইসবার্গগুলো কি নড়াচড়া করতেছে। এই জিনিসটার সাথে এটার সামঞ্জস্যপূর্ণতা আছে দেখেই এটাকে আমরা নাম দিচ্ছি আইসবার্গ মডেল অথবা কি ফ্লুইড মডেল, বুঝতে পারছো? এটা হচ্ছে এখানকার মূল মেকানিজম। এই ভিডিওটাই ছিল এখানে মধ্যে, ঠিক আছে। ভালো করে দেখলে বোঝাও কি জিনিসগুলো মুভমেন্ট করতেছে। একটা জায়গায় প্রোটিনগুলো নিজের জায়গা পরিবর্তন করে, এটা এখানে সামনে চলে যায়, এটা সামনে চলে যায়, আমার যেহেতু মুভমেন্ট করতেছে, এই মুভমেন্টের কারণে জিনিসটা হচ্ছে কি আমার
এটাকে আমরা বলছি কি যে জীবিত। আচ্ছা এখন আসো, তাহলে আমরা এখানের মধ্যে কি কি দেখলাম? লাস্টেরটা লিখেছো না, লাস্টেরটা দেখে বুঝছো না? এখন তুমি বলতে পারো যে ভাইয়া লিখলাম তো খুবই কম, কিন্তু তুমি যা লিখছো এটা অনেক জন লিখতে পারবে না। বুঝতে পারছো? আমি যখন বললাম না যে আমি হচ্ছে যে উদ্ভাসের খাতা কাটছিলাম, আমার এখন সময় পাই না আর কি যেতে, ভালো টাকা পয়সা দেয় টাকা খাতা কাটতে, ঠিক আছে? তো উদ্ভাসের যখন খাতা কাটছি তোমাদের বড় ভাইদের 25 বছর সব শুরু করছিলাম, 25 তোমাদের 2 বছর সিনিয়র। ওদের মধ্যে এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসে খুব কম সংখ্যক আছে যারা লিখতে পারে, আর বেশিরভাগ লিখতে পারে কার মেয়েরা, মানে ভালো করে লিখতে পারে, ঠিক আছে? লিখতে পারে টু দ্য পয়েন্ট লেখে, লেখা খুব বেশি ইলাবোরেট না, কিন্তু যা কিছু লিখছে অনেক সুন্দর লেখে। বুঝতে পারছো? এখানে তো মার্কিং একটা সিস্টেম থাকে, যে আমাকে সেন্ট্রাল টিচার থাকে, ও বলে দেয় যে এইভাবে আপনি এই জিনিস কম্পোনেন্ট থাকলে ওরা 4 মার্ক দিয়ে দেবে এরকম। তো তুমি দুইটা খাতা একসাথে রাখলে বুঝতে পারবে যে কারে নাম্বার বেশি দিতে হবে, কারে কম দিতে হবে। একদম ধরে তোমাকে বললাম যে কোর্সিল পাক তুমি একদম 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখে ফেলবা, ঠিক আছে? কি টিচার করেও দেখবে না, বাস্তব করে জীবনও করবে না। তো তুমি এমন ভাবে লিখছো যে চোখে চোখে হাইলাইট হয়ে যাচ্ছে, তুমি অর্ধেক প্যারা দিয়ে গ্যাপ দিচ্ছ, তার উপর গিয়ে অর্ধেকের মধ্যে কি লিখছো দেখি, 2 লাইন পড়তে টিচারের কয়েক সেকেন্ডও লাগবে না, যে কি লিখছো দেখলে বুঝা যাবে। এরপর তুমি স্ট্রাকচার দিছো, মানে বলতে যাচ্ছি যে গতানুগতিক যে তুমি ব্যাখ্যামূলক লেখা লিখতে, এই লেখা এখন বাদ, ঠিক আছে? বায়োলজি হোক, তুমি কেমিস্ট্রি লেখো, যা লেখো টু দ্য পয়েন্ট জিনিসপত্র লিখবা, পরিষ্কারভাবে লিখবা, আর নাম্বার। আর যে কোনো চিত্রে যে কোনো টার্মের মধ্যে চিত্র দেয়া গেলে অবশ্যই দিবা, এত সুন্দর হওয়ার দরকার নেই, চিত্র আঁকবা সুন্দর করে। হচ্ছে কি ধরো যে এখন আমরা এই জিনিসটাকে এই জিনিসটার চিত্রটা হচ্ছে কি আঁকলাম না, এখন তোমাদেরকে দেখাইলাম তো বোঝানোর জন্য। ধরো তুমি পজিটিভ চিত্র আছে, তুমি কি করবে, সবকিছু এক সাইডে নিবা, বুঝতে পারছো? এখানে ধরো যে কোলেস্টরলকে দেখাচ্ছ, ফসফোলিপিড বাইলিয়ারকে দেখাচ্ছ, সবগুলো এখান থেকে স্কেল দিয়ে দাগ নিয়ে এখানকার বরাবর নামকরণ করবা, তাহলে কি দেখতে সুন্দর লাগবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা এখন আসো, কোষ ঝিল্লির এই টপিকটা ধরো যে আসবে এরকম একটা টপিক তোমাদের সবার কলেজে যখন ভর্তি হবা, দেখবে যে 90% এর মিড টার্মে এই কোশ্চেন আসবে, এইচএসসি তো সেম আসবেই। এই অধ্যায়ের আমাদের দুইটা পার্ট আছে, তোমাদের প্রথম দিন বলছিলাম না, তুমি প্রথম দিন আসো নাই, দেখো এই অধ্যায়ের স্ট্রাকচার হচ্ছে এটা। এই অধ্যায়ে আমরা কি কি জিনিসপত্র করব সেটা স্ট্রাকচার। দুটো অংশ আছে, একটা হচ্ছে কি আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এটা আমরা পড়ে ফেলছি ক্লাসের মধ্যে আছে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন, কোষের ফ্লুইড মোজাইক মডেল, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ। এখন আজকের এই অর্ধেকের পর থেকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গ নিয়ে পড়ালেখা শুরু করব, ঠিক আছে? সাইটোপ্লাজমীয় অঙ্গের মধ্যে আবার পার্থক্য আছে। পার্থক্য কি? কিছু অঙ্গাণু আছে যেটা তুমি খুব ডেডিকেটলি পড়ার দরকার নেই, কিন্তু বেশি কিছু আছে যেগুলো বেশি অনেক গুরুত্বপূর্ণ করতে হবে, যেটা অনেক র্যাপিডলি আসে। এটা দিয়ে শেষ হওয়ার পরে তোমার সেকেন্ড পার্ট শুরু হবে এই অধ্যায়ে। কি কি মানে পুরো অধ্যায়টা হচ্ছে বেসিক দিয়ে ভরা। এখানের মধ্যে তুমি নিউক্লিয়াসের গঠন করবা, যে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কিভাবে গঠিত, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে ক্রোমোজোমের গঠনগুলো করবা, ডিএনএ এবং আরএনএ কিভাবে স্ট্রাকচারাইজড হয়, ঠিক আছে, কিভাবে এদের মধ্যে পার্থক্যকরণ হয়, এই জিনিসগুলো দেখবা। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে রেপ্লিকেশন বলতেছি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলতেছি, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলতেছি। এখন এই জিনিসটা অনেক বেশি, মানে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এই জিনিসটা এখানের মধ্যে যেটা তোমাকে লিখেছি। মূলত মেন উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা, কারণ প্রোটিন ডাইরেক্ট ডিএনএ থেকে উৎপন্ন হইতে পারে না, ঠিক আছে? একটা প্রথম তোমাদের ক্লাস শুরু করছিলাম কি দিয়ে, যে বলো তো প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্য কি? মানে একটা সিমিলার জিনিস কি ছিল, রাইবোজোম। আর কোনো কিছু সেম আছে বলো? প্রকৃত কোষ এবং অপ্রকৃত কোষের মধ্যে শুধুমাত্র একটা পদার্থ একই রকম আছে, যেটা হচ্ছে রাইবোজোম, যেটা দুইটার মধ্যে আছে। এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে কি একটা জিনিস দুইটা পদার্থের মধ্যে থাকবে বলতো? খুব বেশি গুরুত্বপূর্ণ দেখেই তো আছে, নাহলে তো অন্যগুলা তো নাই। অন্যগুলা না থাকলে চলবে এরকম বোঝাচ্ছে, কিন্তু রাইবোজোম না থাকলে চলবে না। রিজন হচ্ছে কি, রাইবোজোম কি করে আসলে, প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষণ করে। এখন যে কোনো একটা জীবিত বস্তু, সেটা হোক গাছ, মানুষ, অণুজীব, যা কিছু হোক, তার জীবন যাপন করার জন্য, জীবিত থাকার জন্য কি করতে হবে, প্রোটিন সংশ্লেষণ করতে হবে। এখন প্রোটিন কিন্তু এক ধরনের না, তুমি গাছ থেকে যে প্রোটিন পাও সেটা আলাদা ধরনের, প্রাণী থেকে পাও, ধরো মুরগি থেকে যেটা পাও, গরু থেকে যেটা পাও, খাসি থেকে, আলাদা আলাদা টাইপের প্রোটিন। এই প্রোটিনগুলো তৈরি হয় কি দিয়ে, ওই অ্যামিনো অ্যাসিড দিয়ে। ওই যে আমাদের আর চেঞ্জ হলে অ্যামিনো অ্যাসিড চেঞ্জ, স্ট্রাকচার যেটা করছিলাম। তো এই অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে কি কি টাইপের প্রোটিন তৈরি হইতেছে। এখন তোমার শরীরে ধরো যে এক সময় তোমার শরীর সার্ভাইভাল মোডে চলে গেছে, ঠিক আছে? ধরো যে অনেকদিন তুমি এমন একটা জায়গায় গেছো যেখান থেকে তুমি হারাই গেছো আর কি, সাপোজ। এরপরে ধরো যে কোনো জায়গায় দুর্ভিক্ষ আসে গেছে, খাবার খেতে পারতেছে না, তখন তোমার শরীর এমন টাইপের প্রোটিন তৈরি করবে যেটা হচ্ছে মানে চলনসই, কোনোভাবে খালি শরীরকে বাঁচায় রাখবে। তো এই জিনিসটা জানবে কি, এটা কি রাইবোজোম জানবে নাকি তোমার কোষের নিউক্লিয়াস জানবে? নিউক্লিয়াস জানবে না, ডিএনএ জানবে না, যে তোমার কোন সময় কোন প্রোটিনের দরকার হবে কে জানবে? তো ওই প্রোটিন তৈরির যে রেসিপিটা কার কাছে থাকবে,
ডিএনএ এর কাছে থাকবে। তো এটা তো রাইবোজোম জানে না, তো রাইবোজোম পর্যন্ত ওই রেসিপি পৌঁছাইতে হবে না। তো ওই প্রসেসটা পৌঁছানোর ধাপই হচ্ছে এটা আমরা আস্তে আস্তে দেখব। বুঝতে পারছো? জিনিসগুলো তুমি যদি নর্মাল বই থেকে পড়তে যাও অনেক কমপ্লেক্স লাগবে, কিন্তু এখানের মধ্যে দেখবা যে অনেক সহজে বুঝে গেছো। ঠিক আছে, অ্যানিমেশন সব কিছু দেখবা। তোমাদের জন্য এটা আমি হচ্ছে যে রেডি করে রাখছিলাম তোমার ওই ঝিলিটটা, কিন্তু হারাই গেছে। পোলাপান আসে তোমাদের বড় ভাইরা, বুঝছো, লাস্টের দিকে আসে অনেক বেশি ইমোশনাল হয়ে মুভি দেখে চিন্তা করে এটার মধ্যে বলে যে ভাইয়া আমরা শুক্রবার একটু মুভি দেখবো। চিন্তা করো, ওরা আমাকে চাবি নিয়ে পরে ওরা আসে মুভি দেখে। এই তোমাদের 25 বছর ভাইয়ারা গেছে। আচ্ছা দেখো, ফ্লুইড মডেলে বোঝার কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি আবার বলে দিচ্ছি কোনো কিছু সমস্যা আছে কিনা। পুরো জিনিসটা একটু দেখো। তুমি কিভাবে চিত্র আঁকবা, তোমাকে বলবে কি যে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো, এটাই লিখবে। তুমি কি করো, সবার প্রথমে প্রত্যেকটা প্রশ্ন সবার আগে চিত্র দিবা। চিত্র দিয়ে তুমি কি করবা, চিহ্নিতকরণ করবা, এরপরে নিচে ব্যাখ্যা লেখা শুরু করবা। সব চিত্র কখনোই লাস্টে দিবা না, ঠিক আছে? চিত্র সবার আগে দিবা, এরপর আস্তে আস্তে ব্যাখ্যা দিবে। এখন ব্যাখ্যা গতানুগতিক না, তুমি যা লিখছো ওইটাই সুন্দর করে ব্যাখ্যা করে দিলেই না, যে চিত্রের মধ্যে যেটা প্রেজেন্ট করছো। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, একটু কোনো সমস্যা থাকলে আমার একটু বলো। আমি প্রোটিনটা কি